আসসালামু আলাইকুম সকল ছাত্র ছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছো এবং মনোযোগ সহকারে তোমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করতেছো এবং পড়ালেখা এগিয়ে নিচ্ছ। আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আয়নীকরণ শক্তি নিয়ে যে আলোচনাগুলো করা হয়েছিল, আজকে আলোচনা করব হচ্ছে পরমাণুর সাথে আয়ন, এই দুটো তুলনামূলক একটা আলোচনা। মনে করো যে আয়নীকরণ শক্তির সংখ্যা তো তোমরা সবাই জানো যে গ্যাসীয় অবস্থায় কোনো ধাতব পরমাণু এক মোল পরমাণু থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটা। তাহলে এখানে দেখতে পাই যে 1 নম্বর গ্রুপ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমাদের ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, তাহলে 1s2 2s1, তো 1s2 2s2 2p6 3h1, 1s2 এটা 4s1, এটা 5s1, এটা 6s, এটা 7s। তাহলে দেখতে পাচ্ছি যে 1 নম্বর গ্রুপের সকল মৌলসমূহ সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। 1 নম্বর গ্রুপের সকল শক্তি স্তরে আমরা সাধারণভাবে ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়, ns1 n minus ns1। আমাদের n এর মান বলতে আমরা বুঝতে পারি যে 1 থেকে 7 পর্যন্ত। তা দেখা যাচ্ছে যে এখানে 1 থেকে 7তম পর্যায়ে প্রতিটি মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে, এরা যখন একটি ইলেকট্রন দান করে তখন এরা আয়নে পরিণত হয়। যেমন লিথিয়াম যদি একটি ইলেকট্রন দান করে তাহলে লিথিয়ামের আয়ন পরিণত হবে। সোডিয়াম একটি ইলেকট্রন দান করলে সোডিয়াম। আমাদের প্রস্তাব হচ্ছে এই যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, আর একই গ্রুপে উপর থেকে নিচের দিকে এলে আয়নীকরণ শক্তির মান ক্রমান্বয়ে কমে যায়। কারণটা কি? আমরা সবাই দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়ে একটি মাত্র শক্তি স্তর আছে, দ্বিতীয় পর্যায়ে 2টি, তৃতীয় পর্যায়ে 3টি, চতুর্থ পর্যায়ে 4টি, এরকম করতে গেলে সপ্তম পর্যায়ে 7টি শক্তি স্তর আছে। তাই শক্তি স্তর যখন বৃদ্ধি পায় তখন নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্বটা অনেক বেড়ে যায়। যখন একটি ইলেকট্রন দান করতে চায় তখন নিউক্লিয়াসের প্রোটন কণা ইলেকট্রনকে অত প্রবলভাবে আকর্ষণ করতে পারে না, যেন তারা নিম্ন আয়নীকরণ শক্তিতে ইলেকট্রনটা দান করতে পারে। আমাদের পড়া আজকে যে আয়নের সাথে পরমাণুর তুলনা। আচ্ছা, তাহলে এখন সোডিয়াম একটি পরমাণু আর সোডিয়াম আয়ন, এই দুটোর মধ্যে কোনটার আকার বড়? প্রথমে আমাদের ভাববো যে কোনটি আকার বড়। আমরা জানি সোডিয়াম পরমাণুর শক্তি স্তর 3টি, আর সোডিয়াম আয়নের পরমাণুর শক্তি স্তর হচ্ছে 2টি। যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করার পরে তারা আয়নিত হলে এবং আয়নিত হওয়ার পর তার দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত। এখানকার হচ্ছে এরকম 281, এটা 28। দেখা যাচ্ছে যে এর নিউক্লিয়াসে 11টা প্রোটন কণা আছে, এই নিউক্লিয়াসে 11টা প্রোটন কণা আছে। তাহলে প্রতিটি প্রোটন কণা প্রতিটি ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে, সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে 11টি প্রোটন কণা 11টি ইলেকট্রনকে আকর্ষণ করছে, কিন্তু সোডিয়াম আয়নের ক্ষেত্রে একটি ইলেকট্রন যেহেতু ত্যাগ করা হয়েছে, 11টি প্রোটন কণা 10টি ইলেকট্রনকে আকর্ষণ করছে। এবারে এখানে আয়নীকরণ শক্তিটা অনেক বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম পরমাণুর চেয়ে সোডিয়াম আয়নের আকার ছোট, সোডিয়াম আয়নের আকার আর সোডিয়াম পরমাণু আকারের মধ্যে এটার আকারটা বড়, এটা ছোট আকার।
আর আয়নীকরণ শক্তি আয়নাইজেশন পটেনশিয়ালের মান সোডিয়াম আয়নের বেশি আর সোডিয়াম পরমাণু কম। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সোডিয়াম পরমাণুর আয়নীকরণ শক্তি বেশি নাকি সোডিয়াম আয়নের আয়নীকরণ শক্তি বেশি, তাহলে অবশ্যই বুঝতে পারছো যে সোডিয়াম পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন আছে, আর সোডিয়াম আয়নে প্রোটন সংখ্যা চেয়ে ইলেকট্রন সংখ্যা একটি কম আছে। তাহলে 11টি প্রোটন কণা 10টি ইলেকট্রনকে যে প্রবলভাবে আকর্ষণ করবে, এখান থেকে আরেকটি ইলেকট্রন পরিত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেই পরিমাণ শক্তি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকালে এটা সম্ভব হবে না। এই কারণে আয়নীকরণ শক্তি অত্যাধিক বেশি হয়ে গেলে সোডিয়াম আয়নের সবসময় মনোধনাত্মক, সোডিয়াম আয়ন সকলসময় মনোধনাত্মক। যদি আরও কিছু ত্যাগ করতে চাইতো তাহলে আর একটা ইলেকট্রন ত্যাগ করতে গেলে প্রবল শক্তি প্রয়োগ করে ইলেকট্রন পরিত্যক্ত করা সেটা রাসায়নিক বিক্রিয়ার পক্ষে সম্ভব না। আমাদের আজকে আয়ন ও পরমাণুর মধ্যে যদি প্রশ্ন করা হয় এরকম যে সোডিয়াম ও সোডিয়াম আয়নের মধ্যে কোনটি আকার বড় কেন, তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম পরমাণু ও সোডিয়াম আয়ন এই দুটোর মধ্যে আকার বড় হচ্ছে সোডিয়াম পরমাণু। সোডিয়াম আয়নের আকার এই কারণেই ছোট যে সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন পরিত্যাগ করার পরে সোডিয়ামের একটি শক্তি স্তর বিলুপ্ত ঘটে, তাহলে সোডিয়াম আয়নের আকার তখন ছোট হয়ে যায়। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে সোডিয়াম ও সোডিয়াম আয়নের মধ্যে আমরা পার্থক্য দেখালাম। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় সোডিয়াম আর পটাশিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম এই দুটো মৌলের মধ্যে কোনটি আয়নীকরণ শক্তি বেশি এবং কম, এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সোডিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল আর পটাশিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে সোডিয়াম এর চেয়ে পটাশিয়ামের একটি শক্তি স্তর বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবে নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ শক্তি স্তরের দূরত্বটা বেশি। অতএব আমরা বলতে পারি যে সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আকারটা বড়। সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল আমরা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, আর পটাশিয়াম চতুর্থ পর্যায়, এটা তৃতীয় পর্যায়ের মৌল, এটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। অতএব সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আকার বড়। তাহলে এখানে এখন প্রশ্ন, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোন মৌলের আয়নীকরণ শক্তি মান বেশি? আমরা জানি যে সোডিয়াম যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল আর পটাশিয়াম যেহেতু চতুর্থ পর্যায়ের মৌল, তাহলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তির দূরত্ব কার বেশি? পটাশিয়ামের বেশি। আর যেহেতু পটাশিয়ামের বেশি, তাই নিউক্লিয়াসের প্রোটন কণা সর্বশেষ স্তরে ইলেকট্রনকে তখন প্রবলভাবে আকর্ষণ করতে পারে না, আর আকর্ষণ করতে পারে না জন্য তারা নিম্ন আয়নীকরণ শক্তি দ্বারাই তারা হচ্ছে আয়নিত হতে পারে। অতএব আমরা বলতে পারি যে সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। আচ্ছা, আবার অন্যভাবে যদি বলা যে পটাশিয়াম এবং পটাশিয়াম আয়ন মানে পরমাণু আর আয়নের মধ্যে পার্থক্য করতে গেলে দেখবো যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দান করার পরে যে পটাশিয়ামের একটি আয়ন তৈরি হলো, এতে তার আকারটা সংকুচিত হয়ে গেল। আকারটা যখনই সংকুচিত হয়ে গেল তখন নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ শক্তি স্তরের দূরত্বটা একক কমে যাওয়ার পরে তখন এখান থেকেই আমাদের 19টি প্রোটন কণা যেভাবে ইলেকট্রনকে আকর্ষণ করবে পরমাণু অবস্থা সেরকম আকর্ষণ করতে পারে না। এই কারণে হচ্ছে পটাশিয়াম আয়নের আয়নীকরণ শক্তির মান অত্যন্ত বেশি এবং পটাশিয়াম পরমাণুর চেয়ে পটাশিয়াম আয়নের আকারও ছোট। আচ্ছা, তোমাদের এবার অ্যানায়ন দিয়ে দেখাই। আচ্ছা, আমরা অ্যানায়ন বলতে বুঝি বা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যদি প্রশ্ন এরকম হয় যে ক্লোরিন পরমাণু ও ক্লোরাইড আয়ন এর মধ্যে আকার তুলনা,
ক্লোরিন পরমাণু আর ক্লোরাইড আয়ন। আমরা জানি ইলেকট্রন আসক্তির একটা সংজ্ঞা পড়েছি, যে গ্যাসীয় অবস্থায় কোনো অধাতু পরমাণু 1 মোল ইলেকট্রন সংযোজন করে একক ঋণাত্মক চার্জিত আয়ন গঠিত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেই শক্তিটাই হচ্ছে আয়নিক ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কথা বললাম, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ক্লোরিন পরমাণু আর ক্লোরাইড আয়ন এই দুটো আকারের তুলনা। আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাসটা দেখে ক্লোরিনের 17 1s2 2s2 2p6 3s2 3p5। যখন ক্লোরিন পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক চার্জিত আয়ন গঠিত হলো, তখন এটাকে বলা হলো হচ্ছে ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই সর্বশেষ শক্তি স্তরে 3s2 3p6, অর্থাৎ অষ্টস্ফুরণ আছে। তাহলে ক্লোরিন পরমাণুর 17টি প্রোটন কণা আর 17টি ইলেকট্রন কণা, আর ক্লোরাইড আয়নে 17টি প্রোটন কণা কিন্তু 18টি ইলেকট্রন কণা। 17টি প্রোটন কণা 17টি ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করবে, কিন্তু 17টি প্রোটন কণা 18টি ইলেকট্রনকে যতই আকর্ষণ করুক, ইলেকট্রন একটি বেশি হওয়ার কারণে ইলেকট্রন কর্তৃক বিকশিত হওয়ার কারণে তার শক্তি স্তরটা একটু সম্প্রসারিত হবে। এই কারণে ক্লোরিন পরমাণু অপেক্ষা ক্লোরাইড আয়নের আকার সবসময় বড়। তাহলে ক্লোরিন পরমাণু আকার ছোট আর ক্লোরাইড পরমাণু আকার বড়। এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের বলতে পারি যে সকল সময় পরমাণু তার অ্যানায়ন থেকে আকার সকল সময় ছোট, আর ধাতব পরমাণু থেকে ক্যাটায়নের আকার সকল সময় হচ্ছে বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরাইডের আকার বড় আর ক্লোরিনের আকার ছোট। আর সোডিয়ামের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সোডিয়াম পরমাণু আকারটা ছোট বড়, আর হচ্ছে সোডিয়াম আয়নের আকারটা হচ্ছে ছোট। তাহলে আমরা বলতে পারি এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। যে কোনো পরমাণু যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে, ততই সে সমস্ত পরমাণুর আকার ছোট হতে থাকে। আর যে কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকারটা উপর থেকে নিচের দিকে পরমাণুর আকারটা বড় হতে থাকে। আর যখন কোনো ধাতব মৌল ইলেকট্রন ত্যাগ করে, তখন তার ইলেকট্রন সংখ্যা হ্রাস পায়। তখন প্রোটন কণা কর্তৃক ইলেকট্রনকে প্রবলভাবে আকর্ষণ করার জন্য সকল ক্ষেত্রে ক্যাটায়নের চেয়ে পরমাণুর আকার বড় থাকে। আর যে সমস্ত পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সে সমস্ত পরমাণু থেকে অ্যানায়নের আকার সবসময় বড় থাকে। আচ্ছা, তোমাদের আজকে এইটুকু থাকলো। এবার আর একটা নিয়ে আলোচনা করি। এবার তোমাদের আলোচনা করব পর্যায়বৃত্তে ধর্মের ধাতব ধর্ম আর অধাতব ধর্ম। সাধারণত তোমরা দেখতে পেয়েছো যে পর্যায় সারণীতে যে 1 থেকে 118টি মৌল আছে, এর মধ্যে হচ্ছে ধাতব মৌলের পরিমাণটা বেশি, অধাতব মৌলের পরিমাণ অনেক কম। আর আমরা যে কোনো পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তখন কি দেখতে পাই? আমি একটা দ্বিতীয় পর্যায়ে দেখাই। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম
বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। আমরা দেখতে পাচ্ছি যে বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে প্রতিটি মৌল একটি করে নিউক্লিয়াসে প্রোটন কণা সংযোজিত হচ্ছে এবং পরবর্তীতে একই শক্তি স্তরে একটি করে ইলেকট্রন সংযোজিত হচ্ছে। প্রতিটি প্রোটন প্রতিটি ইলেকট্রনকে যেভাবে আকর্ষণ করতেছে, আকর্ষণ করার যেটা বাম থেকে যত ডান দিকে যাওয়া যাবে তত আকারটা ছোট হতে থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্লুরিনের আকার হচ্ছে ছোট। তাহলে যেহেতু এখানে ফ্লুরিনের আকার ছোট, অতএব এখানে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা প্রবল বেশি। আর আমরা বাম দিক থেকে ডান দিকে যত যাচ্ছে তত কিন্তু দেখা যাচ্ছে তার হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি প্রবলভাবে বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বাম দিক থেকে যত ডান দিকে যাবো ততই কিন্তু আমাদের ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে, অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের কাছে ধাতব ধর্ম হ্রাস, ধাতু হ্রাস পাচ্ছে আর অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এটা আমাদের তৃতীয় পর্যায়ে দেখে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আমরা তৃতীয় পর্যায়ে দেখতে পাচ্ছি যে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আকারটা ছোট, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের আকার ছোট, অ্যালুমিনিয়াম থেকে আকারটা ক্রমান্বয়ে আস্তে আস্তে ছোট হচ্ছে। এতে দেখা যাচ্ছে যে আর্গনটা ব্যতিক্রম, যেহেতু এটা একটা নিষ্ক্রিয় মৌল, আমরা এই পর্যন্ত আলোচনা করতেছি। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে যে বাম থেকে যত ডান দিকে যাচ্ছে তত কিন্তু মৌলসমূহের ধাতব ধর্মটা হ্রাস পাচ্ছে। সোডিয়াম যত দ্রুত তার সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন দান করতে পারবে, ম্যাগনেসিয়াম কিন্তু তত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে না। আর ম্যাগনেসিয়াম যত দ্রুত ইলেকট্রন দান করবে, অ্যালুমিনিয়াম অত দ্রুত পারবে না। এটা দেখা যাচ্ছে যে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, ম্যাগনেসিয়াম আয়নীকরণ শক্তির মান তার চেয়ে বেশি, অ্যালুমিনিয়াম তার চেয়ে বেশি। এরকম আস্তে আস্তে বাম থেকে যত ডান দিকে যাওয়া যাবে তত তাদের ধাতব ধর্মটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে আর ধাতব ধর্মটা হ্রাস পাচ্ছে। ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য তোমরা সবাই জানো যে যে সমস্ত মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় সাধারণত ইলেকট্রন দান করে সেগুলো ধাতব মৌল, আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় ইলেকট্রনগুলো গ্রহণ করে বা শেয়ার করে সেগুলো হচ্ছে অধাতব। তাহলে আমাদের এখানে সব তৃতীয় পর্যায়ে ক্লোরিন, সবচেয়ে অধাতব ধর্ম সম্পন্ন মৌল। এরা সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। যে সমস্ত মৌল অতি প্রবল ইলেকট্রন গ্রহণ করে সেই সমস্ত মৌল হচ্ছে অধাতব বৈশিষ্ট্যটা বেশি। আচ্ছা, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাবে ততই হচ্ছে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এবার আমি তোমাদের এই সমস্ত মৌলগুলো অক্সাইড নিয়ে আলোচনা করি। সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, ডাইক্লোরোহেপ্টাঅক্সাইড। আচ্ছা, আমি এদের তৃতীয় পর্যায়ে যে সমস্ত মৌলগুলো আছে সেই সমস্ত মৌলগুলোর অক্সাইড নিয়ে আলোচনা করা যায়। দেখা যায় যে এই সমস্ত মৌল হচ্ছে ক্ষার ধর্ম বিশিষ্ট, এটা ক্ষার ধর্ম বিশিষ্ট, এটা উভয় ধর্মী, আর আস্তে আস্তে এগুলো কিন্তু অম্লধর্মী বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে সেই সমস্ত মৌলের অক্সাইডগুলো প্রথমে ক্ষারকধর্মী,
মাঝখানে উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি গঠন করে। এরা শুধুমাত্র হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি গঠন করে, আর এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি গঠন করে। তো তোমাদের এ পর্যন্ত থাক, আগামী ক্লাস ইনশাআল্লাহ আরো তোমাদের নিয়ে আলোচনা করা হবে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।